আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি মোহাম্মদ নুরুল ইসলাম, সহকারী শিক্ষক, ক্যাডেট উচ্চ বিদ্যালয়। ক্যাডেট উচ্চ বিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাস থেকে সবাইকে শুভেচ্ছা এবং উষ্ণ অভিনন্দন। তোমরা যারা নবম দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা আছো, আজকের এই ক্লাসটা উপভোগ করার জন্য তোমরা তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই, খাতা কলম নিয়ে টেবিলে বসো। আজকে আমরা তোমাদের বাংলাদেশ বিশ্ব পরিচয় বইয়ের ষষ্ঠ অধ্যায়ের রাষ্ট্র, নাগরিকতা ও আইন নিয়ে আমরা আলোচনা করব। এখানে তিনটা পার্ট আছে, রাষ্ট্র, নাগরিকতা, আইন। ওই তিনটা পার্টের মধ্যে আজকে আমি তোমাদের রাষ্ট্র নিয়ে আলোচনা করব। বাকি দুইটা পার্ট আমরা নেক্সট দুইটা ক্লাসে আমরা আলোচনা করব ইনশাল্লাহ। তো শিক্ষার্থীরা, তাহলে তোমরা বই খুলে, ষষ্ঠ অধ্যায় খুলে টেবিলে বই নিয়ে বসো এবং আমার সাথে, আমার কথার সাথে, আমাদের আলোচনার সাথে তোমার বইয়ের যে কথা আছে তার সাথে তুমি একটু মিলাও এবং তোমার জ্ঞানের বিস্তারটাকে বৃদ্ধি করো। তো আসো শিক্ষার্থীরা, আমার এখানে তিনটা উপাদানের মধ্যে আমি একটাকে বেছে নিলাম, সেটা হলো কি রাষ্ট্র। রাষ্ট্রের মধ্যে আমার তিনটা পার্ট আছে। রাষ্ট্র কি, রাষ্ট্রের উপাদান এবং রাষ্ট্রের কার্যাবলী। তাহলে প্রথমে আসি আমরা, রাষ্ট্র কি? রাষ্ট্র কি? রাষ্ট্র হচ্ছে সামাজিক জীবনের সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। আমরা মানুষরা কিন্তু প্রত্যেকেই কোনো না কোনো সমাজে বসবাস করি, সমাজবদ্ধ হয়ে বসবাস করি। এই সমাজবদ্ধ হয়ে বসবাসের কারণটা কি? প্রাচীন যুগে মানুষ যখন একাকী বসবাস করতো বা একাকী ছিল, তখন তাদেরকে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হতে হতো। ওই প্রাকৃতিক দুর্যোগ থেকে, প্রাকৃতিক বিপর্যয় থেকে বা প্রাকৃতিক যে কোনো ধরনের বিপদ থেকে নিজেকে রক্ষার জন্য কিন্তু মানুষ সংঘবদ্ধ হয়ে বসবাস করতে শুরু করলো। সেজন্য প্রাচীন যুগে রাষ্ট্রকে মনে করা হতো যে ঈশ্বরের সৃষ্টি করা একটা প্রতিষ্ঠান। এটা প্রাচীন মানুষদের বা প্রাচীন সময়ে যারা ছিল তাদের ধারণা। আর বর্তমান সময়ে রাষ্ট্রবিজ্ঞানীরা বা আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীরা মনে করেন যে রাষ্ট্রকে সর্বজনীন কল্যাণ সাধনকারী প্রতিষ্ঠান হিসেবে গণ্য করে এবং যার সৃষ্টি শুধুমাত্র নাগরিকের জন্য। তাহলে রাষ্ট্রের সৃষ্টি কার জন্য? নাগরিকের জন্য। অর্থাৎ রাষ্ট্র সৃষ্টি হয়েছে নাগরিকের কল্যাণের জন্য বা নাগরিকদের সুবিধার জন্য কিন্তু রাষ্ট্রের সৃষ্টি হয়েছে। নাগরিকরা সংঘবদ্ধ হয়ে বসবাস করার জন্য রাষ্ট্রের সৃষ্টি করেছেন। তাহলে আসো আমরা আগে একটু করে জেনে নিই যে রাষ্ট্র কাকে বলে। রাষ্ট্রবিজ্ঞানী এরিস্টটল বলেন যে স্বয়ংসম্পূর্ণ জীবনের জন্য কতিপয় পরিবার ও গ্রামের সমন্বয়ে গঠিত সংগঠনই হল রাষ্ট্র। আবার খেয়াল করো শিক্ষার্থীরা, রাষ্ট্রবিজ্ঞানী এরিস্টটল বলেন যে স্বয়ংসম্পূর্ণ জীবনের জন্য কতিপয় পরিবার ও গ্রামের সমন্বয়ে গঠিত সংগঠনই হল রাষ্ট্র। দুটো জিনিস, পরিবার এবং গ্রাম। একটা প্রশ্ন এখানে, পরিবার বড় নাকি রাষ্ট্র বড়? অনেকে বলবে পরিবার বড়, অনেকে বলবে রাষ্ট্র বড়। যে বলল পরিবার বড় তার উত্তর সঠিক, কারণ পরিবার থেকে কিন্তু রাষ্ট্রের সৃষ্টি হয়েছে। বিজ্ঞানী এরিস্টটল ওটাই বলেছেন যে পরিবার এবং গ্রামের সমন্বয়ে গঠিত সংগঠনই হলে কি রাষ্ট্র। কারণ পরিবার থেকে সমাজ, সমাজ থেকে গ্রাম, গ্রাম থেকে উপজেলা, জেলা থেকে উপজেলা, উপজেলা থেকে জেলা, এভাবে এক রাষ্ট্রের সৃষ্টি। এটা রাষ্ট্রবিজ্ঞানী এরিস্টটলের মতে। এবার রাষ্ট্রবিজ্ঞানের বা রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সংজ্ঞাটা দিয়েছিল সেটা হলো অধ্যাপক গার্নার।
অধ্যাপক গার্নারের মতে রাষ্ট্র হলো বহুসংখ্যক ব্যক্তি নিয়ে গঠিত এমন এক জনসমাজ। রাষ্ট্র হলো বহুসংখ্যক ব্যক্তি নিয়ে গঠিত এমন এক জনসমাজ যারা নির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাস করে, যারা নির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাস করে, যা বহিঃশক্তির নিয়ন্ত্রণ হতে মুক্ত এবং যাদের একটি সুসংগঠিত শক্তিশালী সরকার আছে এবং যে সরকারের প্রতি ওই জনসমাজ স্বভাবতই অনুগত। তাহলে অধ্যাপক গার্নারের সংজ্ঞাটা একটু বিশ্লেষণ করলে আমরা বুঝতে যাচ্ছে যে রাষ্ট্রের যে উপাদানগুলো আছে সেগুলোকে কিন্তু তিনি খুব সুন্দরভাবে তার সংজ্ঞায় উল্লেখ করেছেন যে একটা জনসমষ্টি থাকতে হবে, একটা সরকার থাকতে হবে, সার্বভৌম ক্ষমতা থাকতে হবে, এগুলোর সমন্বয়ে একটা রাষ্ট্র তৈরি হবে। আবার ওই রাষ্ট্রের যে জনসমষ্টি থাকবে, যে জনগণগুলো থাকবে, সেই জনগণ কিন্তু ওই সরকারের প্রতি অনুগত থাকতে হবে। যদি অনুগত না হয় তাহলে এটা কী হবে না, সরকারের শান্তি শৃঙ্খলা বা দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা হবে না। তাহলে শিক্ষার্থীরা আসো আমরা এই দুটো সংখ্যা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা রাষ্ট্রের একটা গ্রহণযোগ্য সংজ্ঞায় আমরা আসতে পারি, বা রাষ্ট্রের যে সর্বশেষ যে সংজ্ঞাটা আমরা বলতে পারি, বা এই দুটো সংজ্ঞা বিশ্লেষণ করে আমরা যে সিদ্ধান্ত উপনীত হতে পারি সেটা হলো রাষ্ট্র হলো একটি ভূখণ্ডভিত্তিক সমাজ বিশেষ। রাষ্ট্র হলো একটি নির্দিষ্ট ভূখণ্ড ভিত্তিক সমাজ বিশেষ যার সংগঠিত সরকার ও জনসমষ্টি রয়েছে, যার সংগঠিত সরকার এবং জনসমষ্টি রয়েছে এবং যার নিজস্ব ভৌগোলিক এলাকার মধ্যে অন্যান্য সকল প্রতিষ্ঠানের উপর সার্বভৌম ক্ষমতা প্রতিষ্ঠিত আছে। তাহলে এই দুটো সংজ্ঞা বিশ্লেষণ করে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে কি রাষ্ট্র হলো একটি ভূখণ্ডভিত্তিক সমাজ বিশেষ যার সংগঠিত সরকার ও জনসমষ্টি রয়েছে এবং যার নিজস্ব ভৌগোলিক এলাকার মধ্যে অন্যান্য সকল প্রতিষ্ঠানের উপর সার্বভৌম ক্ষমতা প্রতিষ্ঠিত আছে। তোমরা রাষ্ট্রের সংজ্ঞা দেখলে এই সংজ্ঞাটা লিখতে পারো, অথবা যে আমি যে দুটো সংজ্ঞা তোমাদেরকে আগে বলেছিলাম যে অধ্যাপক গার্নার এবং রাষ্ট্রবিজ্ঞানী এরিস্টটলের মতে সেই দুটো সংজ্ঞা তোমরা লিখতে পারো। তো শিক্ষার্থীরা আমরা রাষ্ট্র কি সেটা শেষ করলাম। আমার দ্বিতীয় পয়েন্ট হলো রাষ্ট্রের উপাদান। আমি ইতিপূর্বে তোমাদেরকে বলে ফেললাম যে রাষ্ট্রের উপাদানগুলো কী কী। একটা রাষ্ট্র হওয়ার জন্য চারটা জিনিস মেইনলি দরকার। কয়টা জিনিস? চারটা। কী কী? নির্দিষ্ট ভূখণ্ড, জনসমষ্টি, সরকার, সার্বভৌমত্ব। রাষ্ট্র হওয়ার জন্য নির্দিষ্ট ভূখণ্ড লাগবে, নির্দিষ্ট জায়গা লাগবে। ওই নির্দিষ্ট জায়গার মধ্যে কী বাস করবে? নির্দিষ্ট জনসংখ্যা বাস করবে এবং তারা কিন্তু স্থায়ীভাবে বসবাস করবে। অস্থায়ীভাবে বসবাসকারী জনসংখ্যা কিন্তু কি নয়, ওই দেশের নাগরিক নয়। তাহলে রাষ্ট্র হওয়ার জন্য নির্দিষ্ট ভূখণ্ড লাগবে, সাথে লাগবে কি স্থায়ীভাবে বসবাসকারী জনসমষ্টি, এবং তাদেরকে সুশৃঙ্খলভাবে নিয়ন্ত্রণ করার জন্য, তাদের জীবনের নিরাপত্তা দেওয়ার জন্য, তাদের সার্বিক কল্যাণ সাধনের জন্য, অর্থাৎ একজন মানুষের যা যা প্রয়োজন সমস্ত কিছুকে সুসংগঠিত করার জন্য দরকার সরকার, এবং এই সমস্ত কিছুকে সমন্বয় করবে কে? ওই দেশের সার্বভৌমত্ব। তো শিক্ষার্থীরা আমাদের রাষ্ট্রের যে চারটা উপাদান তোমরা একটু ভালো করে পড়ে নিবার জিনিসটা, যে আমরা এখানে সংক্ষিপ্তভাবে আলোচনা করলাম যে রাষ্ট্রের যে চারটা উপাদান, সে চারটা উপাদান। এবার আমরা যাব যে রাষ্ট্রের কার্যাবলী। অধ্যাপক ম্যাকহাইবার এর মতে তিনি দ্য মডার্ন স্টেট গ্রন্থে উল্লেখ করেছেন যে রাষ্ট্র দুই ধরনের কার্যাবলী সম্পাদন করে বা দুই ধরনের কাজ করে। তার মধ্যে একটা কাজ হলো মুখ্য কার্যাবলী, আরেকটা হলো ঐচ্ছিক কার্যাবলী। এমন কিছু কাজ আছে যেগুলো রাষ্ট্রকে বা রাষ্ট্রের প্রধানকে অবশ্যই করতে হয়, যেগুলো না করলে নয়, সেগুলো হলো মুখ্য কার্যাবলী। আর যে কাজগুলো
মুখ্য কার্যাবলী সম্পাদন হওয়ার পরে যে কাজগুলো করতে হবে সেগুলো হলো ঐচ্ছিক কার্যাবলী। তো শিক্ষার্থীরা, আমরা আবার যাব যে সরকারের যে মুখ্য কার্যাবলীগুলো সম্পাদন করে সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। সরকারের মুখ্য কাজের মধ্যে যে কাজটা প্রথম, সেটা হলো যে তোমার জাতীয় নিরাপত্তা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা রাষ্ট্রের একটি উল্লেখযোগ্য কাজ। দেশের ভৌগোলিক অখণ্ডতা এবং বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করা, পাশাপাশি সামরিক বাহিনী গঠন এবং তাদের সঠিক সুষ্ঠুভাবে পরিচালনা করা, এটা সরকারের মুখ্য কার্যাবলীর মধ্যে পড়ে। তারপর আমরা আর দেখতে পাই যে রাষ্ট্রকে আন্তর্জাতিক অঙ্গনে রাষ্ট্রকে পরিচিত করাও রাষ্ট্রের একটা মুখ্য কার্যাবলীর মধ্যে পড়ে। রাষ্ট্রের মধ্যে যে ভূখণ্ডে তোমার অবস্থিত সম্পদের উপর সরকারের একটা দাবি থাকতে হবে, সরকারের দাবি থাকবে। তারপর তোমার বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করা, বিভিন্ন ধরনের চুক্তি সম্পাদন করা, বাণিজ্য চুক্তি বা সেবামূলক যেগুলো কাজ আছে সেই চুক্তিগুলো সম্পাদন করা, এবং আমাদের দেশের যে সমস্ত নাগরিকগুলো আছে বা কোনো দেশে ওই দেশের যে সমস্ত নাগরিক বিদেশে আছে ওই সমস্ত দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে তাদের নিরাপত্তা বিধান করা, এটাও কিন্তু কি রাষ্ট্রের একটা মুখ্য কার্যাবলী। তারপর দেশের আইনশৃঙ্খলা রক্ষার জন্য দেশের মানুষকে শৃঙ্খলাবদ্ধ করার জন্য, তাদেরকে একটা সমাজকে বা দেশকে সুন্দর করার জন্য রাষ্ট্রের কাজ আইন সৃষ্টি করা, আইন তৈরি করা এবং সেই আইন অনুযায়ী দেশ পরিচালনা করা, এটা রাষ্ট্রের একটা মুখ্য কাজ। কারণ আইনের শাসন যদি না থাকে তাহলে দেশের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে এবং মানুষ বেপরোয়া হয়ে যাবে, তখন অত্যাচার জুলুমের সৃষ্টি হবে। সেই জন্য সরকার দেশের নাগরিকের নিরাপত্তা বিধানের লক্ষ্যে আইন প্রণয়ন করে এবং সেগুলো বাস্তবায়ন করে। সেগুলো বাস্তবায়নের জন্য আমরা গ্রামাঞ্চলে সমাজের মধ্যে আমরা সমাজ প্রধান থাকে, সমাজ প্রধানের পরে গ্রামের মধ্যে পঞ্চায়েত থাকে, তারপর পঞ্চায়েতে না হলে আবার ইউনিয়ন পরিষদ আছে, ইউনিয়ন পরিষদে আইন প্রয়োগ করে, ইউনিয়ন পরিষদে না পারলে সেটা আবার থানা পর্যায়ে, উপজেলা পর্যায়ে যায়, জেলা পর্যায়ে না পড়লে এটা উপজেলা পর্যায়ে ওই সমস্যার সমাধান করে থাকে। তারপর আমরা দেখতে পাই রাষ্ট্রের যে দৈনন্দিন কার্যাবলী সম্পাদন, নিয়ন্ত্রণ এবং সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রত্যেক রাষ্ট্রকে কিন্তু কি প্রশাসনিক কাঠামো গড়ে ওঠে। রাষ্ট্রের কাজগুলোকে সুন্দরভাবে সম্পাদন করার জন্য একটা প্রশাসনিক কাঠামো তৈরি করতে হয় বা গড়ে ওঠে। আর এই কাঠামোর কর্মকর্তা এবং কর্মচারীদের নিয়োগ, তাদের তোমার কার্যবন্টন এবং নির্দেশ, কাজ তদারকি, এই সমস্ত কাজগুলো কিন্তু সরকারকে করতে হবে, না হলে একটা দেশের মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি হবে। তারপর দেশের যে অর্থ থাকবে বা আমাদের একটা দেশের আমদানি রপ্তানির মাধ্যমে যে অর্থ উপার্জন হবে সে অর্থকে সঠিকভাবে ব্যবহার, পাশাপাশি দেশের যে সম্পদগুলো আছে সেই সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। দেশের মধ্যে দেশের সম্পদের সঠিক ব্যবহারের মাধ্যমে কিন্তু একটা দেশের উন্নতি নির্ভর করে। তাও একটা দেশের উন্নয়নের ক্ষেত্রে অবশ্যই তার দেশের প্রাপ্ত সম্পদ এবং অর্থকে সঠিকভাবে ব্যবহার করতে হবে এবং ওই কাজটা করবে কে? সরকার, এবং এটা অবশ্যই সরকারের কি মুখ্য কাজ। তো শিক্ষার্থীরা, আমরা রাষ্ট্রের উপাদানগুলো কী এবং রাষ্ট্রের যে
মুখ্য যে কাজগুলো আছে, প্রধান যে কাজগুলো আছে, সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করলাম। তোমরা তোমাদের ষষ্ঠ অধ্যায় বাংলাদেশ বিশ্ব পরিচয় বইয়ের ষষ্ঠ অধ্যায়ের যে আরও যে এগুলোর ডিটেলস পড়বে, এবং আজকে আমি যে পয়েন্টগুলো বললাম সেই পয়েন্টগুলোর আলোকে তোমরা প্রশ্ন নোট করবে। নোট করে তোমরা এগুলো পরবর্তী ক্লাসের জন্য তোমরা রেডি থাকবে। তো আজকে এই পর্যন্ত, সবাইকে আবারও শুভেচ্ছা। সবাই ভালো থাকবে, সবাই সবার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।